বাসর ঘরে খাট ভাঙলো এই কথা যদি রুমের বাইরে যায় তবে কেলেঙ্কারি হয়ে যাবে। সারার কথায় সিফাত মিটমিটে হাসছে। অন্তরা রুম থেকে বেরিয়ে গেছেন। ছেলের এমন কর্মকাণ্ডে তার লজ্জায় মরি মরি অবস্থা। রুমে এই মুহূর্তে অবস্থান করছে সিফাত আর সারা। মুরব্বীরা সবাই গা ঢাকা দিয়েছেন। তুতুল কাঁদছে। মেহেরাজ আর চোখে দেখলো মেয়েটাকে। না, এবার আর নেকা কান্না কাঁদছে না, বোঝাই যাচ্ছে ভীষণ ব্যথা পেয়েছে। মেহেরাজ ভালো করে খাট পর্যবেক্ষণ করে বলল, আমি যদি ভুল না হই এই খাট আগেই ভাঙা ছিল, আজ অতিরিক্ত লাফালাফি করায় বাকিটুকু ভেঙেছে। আমি এখানে থাকি না, কক্সবাজার থাকি। তাহলে আমার রুমে কে এলো? কে এই সর্বনাশ করলো? সিফাত, ঘরটা আজ তুই সহ সাজিয়েছিলি, এসব কি তোর কাজ? মানে, মুখে যা আসে তাই বলে দিবি। এই খাটটা বেশ পুরাতন, তুই কি ভুলে গেলি? তোর দাদার খাট, তুই নিজেই তো স্মৃতির জন্য রেখেছিস। খাটের বয়স কম হয়েছে, ভাঙবে স্বাভাবিক। খাটের উপর নিশ্চয়ই তোরা হাডুডু খেলছিস। মুখে লাগাম দে। আমি এখন কি করব বল, কোথায় ঘুমাবো? পাশের রুমে যা, ওটা খালি আছে। মেহরাজ মেঝে থেকে শার্ট টেনে নিল। একাই বেরিয়ে যাচ্ছিল তখন পথ আটকে দাঁড়ালো সিফাত। তোর বউকে কি আমি কোলে করে নিয়ে যাব? মেহরাজ পিছনে মাথা ঘুরে তাকালো। তোতলা এখনো কাঁদছে। খুব বেশি ব্যথা পেয়েছে কি? পেলেও তার কি? অমন ছোটাছুটি করতে কে বলেছে? সবচেয়ে বড় কথা, তার গালে কামড়ে দিয়েছে, গোপনাঙ্গে লাথি দিয়েছে। সিফাত তখন থেকে মিটমিটে হাসছে। ইজ্জতের রফা দফা হয়ে গেছে আজ। কাল সকালে বাড়ির কাউকে মুখ দেখানো যাবে না। সবাই ঘুম থেকে ওঠার আগেই বাড়ি ছাড়তে হবে। মেহেরাজ এগিয়ে এলো, কোলে তুললো তুতুলকে। যখন পিঠে হাত রাখলো ব্যথায় কুকড়ে উঠলো। খামচে ধরলো মেহেরাজের বুকের পশম। ব্যথায় চোখ খিচে ফেললো মেহেরাজ। পাশের রুমেই আজ থাকতে হবে। এদিকে তুতুলের শাড়ির ঠিক নেই, সব এলোমেলো হয়ে গেছে। মেহেরাজের গাল থেকে রক্ত পড়ছে। তুতুলকে বসালো বিছানায়। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গাল দেখলো। তুতুলকে শুনিয়ে শুনিয়ে বলল, আমাকে টিটেনাস দিতে হবে, বিরক্ত মানুষ কামড়েছে তো। তুতুলও কম যায় না মেহেরাজকে। পাল্টা শুনিয়ে বলল, নিচেও একটা ইঞ্জেকশন দিয়ে আসবেন। লাথিটা কিন্তু জায়গা মতো পড়েছে। রাগে চোখ রাঙালো মেহেরাজ। কত বড় ফাজিল মেয়ে! বেয়াদবি করেছে আমার সাথে। আমার রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তোমাকে খুন করে কক্সবাজারে ভাসিয়ে দেব। তুতুল ভয় পেল। নাক ফোলালো আবারও। মেহরাজ তেড়ে এসে চেপে ধরল মুখ। খবরদার কাঁদবে না। এমনিতেই ইজ্জতের 12টা বাজিয়ে দিয়েছো। মুখ ছেড়ে দূরে সরল সে। তুতুলের কান্না পেয়েছে। সে অবশ্যই কাঁদবে। তবে এবার সে নিজের মুখ নিজেই চেপে ধরেছে, যেন কান্নার আওয়াজ বাইরে না যায়। কাঁদতে কাঁদতে বলল, আমি বাসা থেকে আসার সময় আমার হ্যালো কিটির নাইট ড্রেসটা আনতে ভুলে গেছি। এখন আমি কি করব? ওরে পশরে, আমার নাইট ড্রেসও লাগে। যাও, আবার বাসায় যাও। আপনার একটা গেঞ্জি দিন, আমি পরবো। শুধু আজকের জন্যই। পারবো না? আপনি পারবেন। এইটুকু দয়া অন্তত করুন। আমাকে কামড়ানোর আগে মনে ছিল না। আমি শোধবোধ করবেন। আমাকে কামড়ে দিবেন, আমি কাঁদবো। তবে অল্প অল্প। কেউ শুনবে না। মেহেরাজ চোখ ছোট করে তাকালো। এই মেয়ে বোকা নাকি? শোনো, তোমার মতো আমি অভদ্র নই যে কামড়াকামড়ি করবো। আমি যথেষ্ট ভদ্র ছেলে। গেঞ্জি আনছি, বসে থাকো। লাগেজটাও আনবেন প্লিজ। ওখানে আমার প্রয়োজনীয় সব আছে। আদেশ করছে নাকি অনুরোধ? তুতুল মাথায় হাত রাখলো। এই কোন খারসের পাল্লায় পড়লো সে। তুতুল মনে মনে বলল, হে আল্লাহ, ধৈর্য শক্তি বাড়িয়ে দিন। এদিকে মেহরাজ মনে মনে একই কথা বলছে। সে, হে আল্লাহ, ধৈর্য শক্তি বাড়িয়ে দিন, এই মেয়ের মাথায় বুদ্ধি দিন। মেহেরাজের সাহায্য নিয়ে গোসল সারল তুতুল। এবার বেশ আরাম লাগছে, তবে পায়ের সাথে সাথে পিঠের ব্যথাও বেড়েছে। মেহেরাজ একটা পেইন কিলার দিয়েছে, কিন্তু মলম লাগালে বেশি শান্তি পেত। তুতুল তার পরিবারের কাছে ননির পুতুল। গতকাল পর্যন্ত তার জীবন ছিল স্বপ্নের মতো। তবে আজ এত অনাদর, বকা খেয়েছে যে নিজেকে বড্ড বেশি অসহায় লাগছে।
কেন বিয়ে দিল বাবা মা? বাবা মা বলেছিলেন রাজপুত্র আনবেন, যে তুতুলকে মাথায় তুলে রাখবে, শাশুড়িও হবেন মনের মতো। সব ঠিক থাকলেও তুতুলের স্বপ্নের হিরো বাস্তবে ধরা দিল না। কত কি ভেবেছিল তার স্বামীকে নিয়ে, কিন্তু সবচেয়ে বড় আফসোস হলো তার স্বামী তাকে ভালোবাসে না। ভালোবাসবে তো দূরের কথা, পছন্দই করে না। তুতুলকে সবাই ভালোবাসবে তা তো সম্ভব না, কিন্তু কেন যে এই লোকটার ভাগ্যে তুতুলের নাম লেখা হলো। এভাবে আর কতদিন চলবে সে? একবার যদি বাবার বাড়ি যেতে পারে তবে আর কোনোদিন এই বাড়িতে আসবে না। তুতুল যখন নিজের জীবনের হিসাব কষতে ব্যস্ত তখনই পাশ ফিরে দেখলো মেহেরাজ ঘুমিয়ে গেছে। বিছানায় এমন ভাবে শুয়ে একটু নড়লেই পড়ে যাবে। তুতুলের ঘুম আসছে না। বুক ঠেলে কান্না আসছে, কিন্তু শব্দ করে কাঁদলে মেহেরাজ বকবে। উফ, কি যন্ত্রণায় পড়লো সে। হাতের কাছে তুতু নেই। তুতুকে না জড়িয়ে ধরলে তার ঘুম হয় না। তুতু তো পাশের রুমে, তাকে আনতে হবে। এদিকে মেহেরাজ ঘুমিয়ে, যদি তাকে ডাকে তবে রেগে যাবে নিশ্চয়ই। তুতুল নিজে বিছানা ছেড়ে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। পায়ের ব্যথা সারা অঙ্গ ছুঁয়ে যাচ্ছে। বাধ্য হয়ে ডাকলো মেহেরাজকে। শুনছেন? শুনছেন আপনি? হিরোর মতো দেখতে খারুশ মেহেরাজ। মেহেরাজ, শুনছেন আপনি? মেহেরাজ ঘুমে বিভোর, একটু নড়ছে না। এবার হাতে ধাক্কা দিল, নড়ল। মেহেরাজ বিরক্ত চোখে তাকিয়ে বলল, কি সমস্যা? অনেক বড় সমস্যা। আমার তুতুকে ওই রুমে রেখে এসেছি। তাকে না জড়িয়ে ঘুমালে আমার ঘুম আসে না। তাহলে জেগে থাকো। প্লিজ নিয়ে আসুন তুতুকে। পারবো না। মেহেরাজ আবার ঘুমের কোলে ঢলে পড়ল। মূলত এসব যন্ত্রণা থেকে বাঁচতেই সে ঘুমের ওষুধ খেয়েছিল। শরীর মন কিছুই আর চলছে না। মরার মতো ঘুমিয়ে থাকাই শ্রেয়। এদিকে আবার কান্না জুড়ে দিয়েছে তুতুল। মেহেরাজের হাতে ফের ধাক্কা দিয়ে বলল, উঠুন, আমার তুতুকে এনে দিন। উফ, আমি এবার নিচে নামবো? ব্যথা পেলে চেঁচিয়ে কাঁদবো? তুতুল নামতে যাচ্ছিল, ঘুমের ঘোরে লাফিয়ে উঠল মেহেরাজ। ডিম লাইটের আলোয় আবছা চাহনিতে তুতুলের হাত অনুমান করে টেনে ধরলো, একটানে ফেললো নিজের বুকে। ঘুমের দখল কাটিয়ে ওঠা এই মুহূর্তে মেহেরাজের জন্য সম্ভব না। তুতুল অবাক হলো। সে মেহেরাজের বুকে, এদিকে তাকে দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরলো। খারুশ লোকটা। আজকের জন্য আমাকে ধরে ঘুমাও। আর কথা বাড়াবে না, নয়তো কষে চড় লাগাবো। আমাকে ছাড়ুন। আমার দম বন্ধ হয়ে মরে যাব। ঘুমোতে দাও। আমি তোমার যন্ত্রণায় মরে যাব। তুতুল চুপ করে রইল। তার নাক ডুবে আছে মেহেরাজের বুকে। লোকটার শরীরের গন্ধে অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে। তার জীবনে আজকের এই বিশেষ রাত অদ্ভুত রাতে পরিণত হলো। একবার বাবার বাড়ি গেলে তুতুল আর ফিরবে না, কিছুতেই না। সকাল সকাল পরিবারের সবার মাঝে এক দফা আলোচনা সমালোচনা হয়ে গেছে। গত রাতের ঘটনা নিয়ে সবাই হেসে খুন। মুশফিকুর শাহ ছেলের রুমের জন্য নতুন বিছানা অর্ডার করে দিয়েছেন, বিকেলেই চলে আসবে। সবাই ভয়ে ছিল মেহেরাজ না আবার সকাল সকাল কক্সবাজার চলে যায়, তাই ফজরের সময় অন্তরে যখন উঠেছেন তখনই রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যান। তিনি তো আর জানেন না তার ছেলে ঘুমের ওষুধ খেয়ে মরার মতো ঘুম দিয়েছে। অ্যালার্ম দিয়ে রেখেছিল, বেশ কয়েকটা পর পর অ্যালার্ম বাজায়। বিরক্ত হয়ে তুতুল ফোন বন্ধ করে দিয়েছে। বেলা 2টায় ঘুম ভাঙল মেহেরাজের। বুকের উপর ভার ভার লাগছে। ব্যথায় ঘাড়ের রগ যেন এখনই ছিঁড়ে যাবে। কোনোমতে ঘাড় নাড়তে পারছে না। টিপ টিপ চোখে বুকের দিকে তাকিয়ে তুতুলের শরীরটা দেখে তার ঘাম ছুটে গেল। একটা মেয়ে তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে, এটা সম্পূর্ণ অবিশ্বাস্য ছিল। এদিকে রাতে যে ঘুমের ঘোরে সে নিজেই তুতুলকে তার বুকে ফেলেছে, সে কথা বিন্দুমাত্র মনে পড়ছে না। তুতুলের জামা কাপড় এলোমেলো। আলগোছের নিজের শরীর থেকে তুতুলকে সরালো মেহেরাজ। তার গেঞ্জিটা তুতুলের গায়ে বেশি ডোলা, যার ফলে পিঠের গেঞ্জি মাথায় উঠে গেছে। ফর্সা পিঠ উদাম। মেহেরাজ ঢোক গিলল। লজ্জায় চোখ সরিয়ে নিল, কিন্তু পিঠের উপর কালছিটে দাগ দেখে আবার নজর ঘুরালো। মেয়েটা সত্যিই ব্যথা পেয়েছে। মাথা থেকে গেঞ্জি টেনে নিল মেহেরাজ। তখনই তড়াক করে উঠে বসলো তুতুল। হুম, লুকিয়ে লুকিয়ে দেখা হচ্ছে। দুষ্টু ছেলে। মেহেরাজ ঘাবড়ে গেল, লাফিয়ে নামলো বিছানা থেকে।
আমি তোমার জামা ঠিক করে দিচ্ছিলাম। এসব কি বলছো? ঠিকই বলছি। আমি তো আপনারই বউ, এত লুকিয়ে দেখার কি আছে? মেহরাজ থতমত চোখে তাকিয়ে আছে। তুতুল হাত বাড়িয়ে বলল, কোলে নিন। পারবো না। কেন পারবেন না? আমি ওয়াশরুমে যাব। নিজে হেঁটে যাও। আপনি জানেন না আমার পায়ের সমস্যা। আজ নিজে হাঁটার চেষ্টা করো। স্বামীর পা থাকতে আমি কেন কষ্ট করে হাঁটবো? স্বামীর কোলে কোলে ঘুরবো। তাড়াতাড়ি কোলে নিন। সে কোলে তুলল তুতুলকে। মেহেরাজের গালের দিকে তাকিয়ে তুতুল ভ্যাঁ করে কেঁদে ফেলল। ঘাবড়ে গেল সে। চোখ রাঙিয়ে বলল, আবার কি হলো? কিছু না। বেকুব বনে তাকিয়ে আছে মেহেরাজ। অন্তত তার এটুকু বোঝা হয়ে গেছে, তার সারা জীবন কাটবে আবার কি হলো বলতে বলতেই। লজ্জায় নিজে নামেনি মেহেরাজ। তার আর তুতুলের জন্য খাবার উপরে পাঠানো হয়েছে। কাজের মেয়ে লাইলি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। তুতুল বলল, মামুনিকে আসতে বলো। কেউ বাসায় নাই ভাবি, সবাই শপিং এ গেছেন। শপিং? শপিং কেন গেল? কাল আপনার রিসেপশন তো তাই। মেয়েরা চমকে তাকালো, ব্রু কুঁচকে বলল, আমাকে কেউ কিছু জানালো না। আপনাদের জন্য অপেক্ষা করেছে, কিন্তু আপনারাই দেরিতে উঠলেন, তাই সবাই বেরিয়ে গেছে। ঠিক আছে, তুমি যাও। মেহরাজ খাওয়া শুরু করলো। খিচুড়ি, সাথে বেগুন ভর্তা, গরুর মাংস। মেহরাজ ডানে বামে না তাকিয়ে গোট ঘাসে গিলছে। তার যে একটা বউ আছে, কদর করতে হবে, সেটুকু পর্যন্ত মাথায় নেই। তুতুল বসে বসে মেহরাজের খাওয়া দেখছে। মুখ ফুটে বলার সাহস নেই, আমাকে খাইয়ে দিন। মেহরাজ চোখ তুলে তাকাতে দুজনের চোখাচোখি হলো। তুতুল খাবে না। আমাকে খাইয়ে দিন। তোমার হাত নেই? আছে। আসলে আমার অভ্যাস নেই নিজের হাতে খাওয়া। সকালে কলেজে যাওয়ার সময় ভাইয়া খাইয়ে দেয়, দুপুরে আম্মু, রাতে আব্বু। আদর করা ভালো, কিন্তু এতটাও আদর করা ঠিক না যতটা আদর করলে বিকলাঙ্গের মতো জীবন পার করতে হয়। বিকলাঙ্গ কি? মেহেরাজ ঠোঁট চেপে হাসলো। ভাগ্যিস মেয়েটা বিকলাঙ্গর মানে বুঝে না, নয়তো এক্ষুনি আরেক দফা কেঁদে কেটে অস্থির করে ফেলতো। আমাকে খাইয়ে দিবেন? আমার পেট একদম খালি। নিজেকে একটু মানিয়ে নিল মেহরাজ। খিচুড়ির লোকমা হাতে নিল তুতুলের দিকে বাড়াতে, লক্ষ্মী মেয়ের মতো সেও খেতে লাগলো। মেহরাজ বলল, এই বিয়েতে তুমি কেন রাজি হলে তুতুল? মামুনি আমায় খুব বেশি আদর করেন, ভালোবাসেন তাই। আর আপনি যা হ্যান্ডসাম, একদম আমার স্বপ্নের হীরের মতো। আমার বান্ধবীরা আপনার ছবি দেখে বলেছে, দেরি করা ঠিক হবে না, বিয়ে করে ফেল তুতুল। বিয়ে করে কি বুঝলে? তুতুল মাথা নুয়ে নিল। একদম বুঝদার মেয়ের মতো মনের দুঃখ প্রকাশ করে বলল, আমার ঠিক হয়নি আপনাকে বিয়ে করা। আপনি আমায় পছন্দ করেন না। সবাই যে আমাকে পছন্দ করবে না তা আমি জানি, কিন্তু আমার এমন কাউকে বিয়ে করা উচিত ছিল যে অন্তত আমাকে আমার মতো ভালোবাসবে। তুমি এতদিন একটা যৌক্তিক কথা বললে। আপনার কেমন মেয়ে পছন্দ? আমি এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। মা বাবা বললেন আংটি পরিয়ে আসবেন, আর কিছুই না। তবুও তাদের অনেক বুঝিয়েছি, আগে আমি মেয়েটার সাথে আলাপ করব, কিন্তু তারা আমাকে সেই সুযোগটাই দিলেন না। আমি সবসময় চেয়েছি শিক্ষিত, বুদ্ধিমান, ধৈর্যশীল কোনো মেয়ে আমার স্ত্রী হবে। খেতে খেতেই হেসে ফেলল তুতুল। আমার মাঝে এসব আপনি কোনোদিনও পাবেন না। জানি। তোমার দোষ আর কি দেব? তোমাকে তোমার পরিবার যেভাবে বড় করেছে, তুমি তেমনই হয়েছো। কাল যেহেতু অনুষ্ঠান আছে, আমি পরশুদিন সকালে চলে যাব। তোমার সাথে আমার আর কবে দেখা হবে তা আমি জানি না তুতুল। কেন? আমি কক্সবাজার চলে যাব। ওখানে নাকি আপনি জোর করে থাকেন। আপনাদের ম্যানেজার থাকা সত্ত্বেও সেখানে পড়ে থাকেন। আন্টি বলেছিল আমায়। কিন্তু আপনি এমন কেন করেন? কক্সবাজারে আমাদের একটা হোটেল আছে, আর একটা হোটেলের কাজ চলছে। আমার সমুদ্র ভীষণ পছন্দ। তাই যতদিন ওখানে কাজ চলবে নিজের মতো সৎ তদারকি করব। এর পাশাপাশি নিজের মানসিক শান্তিটা খুঁজে নেব। তুমি কখনো সমুদ্র দেখেছো? না? একবার গেলে বুঝবে সমুদ্রে কতটা শান্তি আছে। দুজনে আজ স্থির হয়ে কথা বলল। মেহরাজ খাইয়ে দিল তুতুলকে। তার মনে একটু বিরক্তি কাজ করলো না। পরিবারের কাছের আত্মীয়দের নিয়ে রিসেপশন অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
অনুষ্ঠান শেষে তুতুল বায়না করলো সে বাড়ি চলে যাবে, একদিন থেকে চলে আসবে। তুতুলের এই কথায় সকলে সম্মতি দেয়। অবশেষে খারুশ বরকে ছেড়ে তুতুল চলে গেল তার নিজ বাড়িতে। এদিকে কথা ছিল পরের দিন মেহেরাজ চলে যাবে, কিন্তু তার হলো কই। সে যখন সবাইকে জানালো আবার কক্সবাজার ফিরে যাচ্ছে, তখনই তার সাথে তর্কে জড়িয়ে দিলেন অন্তরা। মা ছেলের তর্কাতর্কি চলল অনেকক্ষণ যাবৎ। এর মাঝে বুকে ব্যথা নিয়ে জ্ঞান হারালো অন্তরা। মুশফিকুর শাহ অস্থির হয়ে পড়লেন। ফোন করলেন তাদের পারিবারিক ডাক্তারকে। ডাক্তার এলেন এবং জানালেন যে কোনো সময় ব্রেন স্ট্রোক হতে পারে। মেহরাজ অবাক হলো ডাক্তারের মুখের কথা। সে বিশ্বাস করতে নারাজ। পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সব বলছে কেন? যে করে হোক মাকে নিয়ে হসপিটালে যাবে। এদিকে মুশফিকুর স্যার রেগে বললেন, আমার বউয়ের ভালো মন্দ আমি দেখে নেব, তোমার থাকার দরকার নেই। যাও তুমি কক্সবাজার। আমি আমার মাকে রেখে কক্সবাজার চলে যাব। হ্যাঁ, যেতেই পারো। যে ছেলে সদ্য বিবাহিত বউ রেখে যাওয়ার সাহস করে, সেই ছেলে এতটুকু পারবে না। এর মাঝে ডাক্তার বললেন, রাজ তোমার মাজা চাইবে, অন্তত এ কয়েকদিন তাই করবে। তোমার চিন্তায় চিন্তায় ওনার অবস্থার অবনতি হবে। ডাক্তার আঙ্কেল, অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা থাকলে হসপিটালে নিয়ে যাই। বাড়িতে বসে থাকলে চলবে না। আমি ডাক্তার নাকি তুমি ডাক্তার? চুপচাপ থাকো, যা বলছি শোনো। থতমত খেলো মেহরাজ, বুঝতে পারছে না কিছু। ডাক্তার এমন হেয়ালি করছে কেন? মেহরাজ বসলো অন্তরার পাশে। মুশফিকুর স্যার ডাক্তারকে এগিয়ে দিলেন। দুজনেই যখন বাড়ির গেটের সামনে এলেন, একে অন্যের হাতে হাত রেখে হেসে কুটি কুটি অবস্থা। মুশফিকুর বললেন, ডাক্তার বন্ধু, তুমি তো ভালোই অভিনেতা। ভাবিকে বলবি অভিনয়টা আরো জোর কদমে চালিয়ে যেতে। কাল আমি বৌমাকে দেখেছি পুতুলের মতো মেয়েটাকে ফেলে কোনো স্বামী যেতে পারে? তোর ছেলে হার্টলেস। পুতুলের প্রতি রাজের আবেগ কাজ করবেই করবে। সে আবেগ থেকে জন্ম নেবে ভালোবাসা। বৌমাকে আজকে নিয়ে আয়, বাকি কাজ শুরু কর। ডাক্তারকে বিদায় দিয়ে মুশফিকুর অন্তরার সাথে দেখা করলেন। অন্তরা জানালেন তিনি তুতুলকে দেখতে চান, তাকে যেন নিয়ে আসা হয়। সেই মোতাবেক বেরিয়ে পড়লেন তিনি। সাথে নিয়ে গেলেন সিফাতকে। টানা কয়েকদিন রোদের দাপটে জনজীবন যখন অস্থির, অশান্ত, তখন পরিবেশ গুমোট করতে আকাশ দখল করেছে কালো মেঘ। আকাশ ডাকছে দ্রিম দ্রিম শব্দে। বাজের শব্দে তুতুল ভয় পায়। তবু আজ মন খারাপ নিয়ে জানালার কাছে বসে আছে। তাকিয়ে আছে আকাশের দিকে। দেওয়ালে টাঙ্গানো তার হাসি মুখের ছবিগুলোর দিকে তাকালো তুতুলের আফসোস লাগে। তার জানাশোনার মাঝেই জীবনের একটা বড় পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনটা দেরিতে বুঝলেও এখন তুতুল ভালো করেই বুঝেছে। মেহরাজ শাহকে বিয়ে করা তার মোটেও উচিত হয়নি। মামুনি আর বাবা তাকে ভালোবেসে ঠিকই, কিন্তু যার সাথে জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত কাটাবে সেই মানুষটাই তাকে ভালোবাসে না। তুতুলের কান্না পায়, খুব বেশি কান্না পায়। নিজের বরকে নিয়ে এত এত স্বপ্ন দেখছে, অথচ বিয়ের পর জানলো সেই বরটাই তাকে পছন্দ করে না। আচমকা হাউমাউ করে কেঁদে উঠল তুতুল। বাড়ির কেউ শুনবে ভেবে দ্রুত নিজের মুখ চেপে ধরল। এদিকে তুহিন তুতুলকে খুঁজতে এদিকে আসছিল। তুতুলের কান্না শুনে ছুটে এলো। বোনের কান্না তুহিন কিছুতেই সহ্য করতে পারে না। তুহিন ছুটে এসে তুতুলকে বুকে জড়ালো। বোন, কাঁদছিস কেন? ভাইয়া, কি হয়েছে লক্ষ্মী বোন, আমায় বল। কিছু হয়নি। ওই বাড়ি থেকে আসার পর তোর মন খারাপ। কি হয়েছে আমায় বল। তুতুল মেহরাজের সম্পর্কে সব খুলে বলল। সব জেনে তুহিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। তুহিন তার বাবা মাকে ডাকলো, সিদ্ধান্ত নিল তুতুলকে ওই বাড়িতে আর কিছুতেই যেতে দিবে না। এদিকে বর্ষা ইমতিয়াজ ছেলেকে বোঝাচ্ছেন, হঠাৎ বিয়ে হয়, বনিবনা কম হচ্ছে, একসাথে থাকতে থাকতে সব ঠিক হয়ে যাবে। এসব কথা তুহিন মানতে নারাজ। তুতুলকে ওই বাড়িতে যেতে দিবে না, এটাই তার শেষ সিদ্ধান্ত। বিকেলের সময় বাড়িতে হাজির হলেন মুশফিকুর শাহ আর সিফাত। তাদের দেখেই ছুটে এলো তুতুল। তাদের সাথে সবার আলাপ আলোচনা বেশ ভালোই চলছিল। তুহিন মেহেরাজের কথা তোলেনি। সে তো জানে মেহেরাজ বাদে বাকিরা তুতুলকে কতটা ভালোবাসে। কিন্তু মুশফিকুর যখনই তুতুলকে নিয়ে যাওয়ার কথা বললেন, তুতুল যেতে অসম্মতি জানালো।
তুহিনও একই কথা বলছে। কিছুতেই তার বোনকে শ্বশুরবাড়ি পাঠাবে না যতদিন না মেহরাজ এই সম্পর্ক মেনে নেয় এবং তুতুলকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দেয়। বরাক্রান্ত মনে তুতুলকে না নিয়ে খালি হাতে ফিরলেন মুশফিকুর। তুতুলকে না পেয়ে রেগে গেলেন অন্তরা। শুধু অন্তরা নয়, বাড়ির প্রত্যেকেই মেহেরাজের উপর চটপাট শুরু করলো। তুতুল মেয়েটা ভীষণ ভালো। তারা কি বাড়িতে বউ এনেছে যে বউ বউ বেশ ধরে ঘুরতে হবে? তুতুলকে সবাই বাড়ির মেয়ের মতোই দেখে। তুতুলকে নিয়ে একমাত্র সমস্যা মেহেরাজের, আর মেহেরাজের কারণেই মেয়েটা এই বাড়িতে আসেনি। অন্তরা ভিডিও কল করলেন তুতুলকে। অন্তরার অসুস্থতা দেখে তুতুল কাঁদছে। তুতুল, তুমি উম, মানিকে দেখতে আসবে না, মামুনিকে দেখতে আসবে না? আসবো, কিন্তু থাকবো না। এটা তো তোমার বাড়ি মা। কেন তুমি থাকবে না? যেদিন আপনার ছেলে আমাকে মেনে নেবে সেদিন থাকবো আমি। তাছাড়া সামনে আমার পরীক্ষা, ভাইয়া বলেছে পরীক্ষা শেষ হোক তারপর একটা সিদ্ধান্তে আসা যাবে। পরীক্ষা শেষ হতে 3 থেকে 4 মাস বাকি। এতদিন তুমি ওই বাড়িতে থাকবে। না হয় থাকলাম, বিয়েটা হুট করে হয়েছে, এমনিতেও আমি ওই বাড়ি থাকতাম না, তাই না মামুনি? মেয়েরাজ চুপচাপ বসেছিল চেয়ারে, সে সব শুনছে। বাড়ির প্রত্যেকটা সদস্য তার দিকে দাঁত কিরমিরে তাকিয়ে আছে, এই বুঝি মেরে ফেলবে। ফোন রাখলো অন্তরা, তারপর থেকেই তার কান্না শুরু। তিনি বুকে হাত চেপে কাঁদছেন, থেমে থেমে চিৎকার করে বলছেন, মুশফিকুর, আমার বুকে ব্যথা হচ্ছে। আমার মেয়েটাকে আমি প্রাপ্য সমান সম্মান দিতে পারলাম না। তুমি শান্ত হও অন্তরা। তুতুল আসবে। তুতুল তোমায় কতটা পছন্দ করে তুমি জানো না? জানি, কিন্তু আয়া আয়া বুকের ব্যথা বাড়ছে, আমি বোধহয় মরে যাব। সিফাত সারা ঠোঁট চেপে হাসে। তুতুলের পাল্লায় পড়ে এই বাড়ির প্রত্যেকেই তুতুলের মতো ডঙ্গি আর ডামাবাজ হয়ে গেছে। সিফাত অন্তরার কানের কাছে মুখ নিয়ে বলল, দেখলি ফুপু কতটা ভালো অভিনয় পারে? একদম 100-তে 100। এই মুহূর্তে মেহেরাজের মনে হচ্ছে এই বাড়ির সবচেয়ে কাছের মানুষ তুতুল, আর সবচেয়ে বড় শত্রু সে নিজে। সন্ধ্যা নেমেছে, কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে তুতুল। তুহিন বেরিয়েছে। বাড়িতে বিষণ্ণ মনে বসে আছেন ইমতিয়াজ আর বর্ষা। দুজনেই টিভি দেখছেন। থেকে থেকে আলোচনা করছেন তুতুলের সম্পর্কে। তখনই বাড়িতে প্রবেশ করলো মেহরাজ। শুরুতে তার শ্বশুর শাশুড়ির সাথে সৌজন্যমূলক আচরণ করেছে। মা বাবাও ডেকেছে, যদিও ডাকতে তার বড্ড বেশি জড়তা কাজ করেছে, কিন্তু কিছু করার নেই। মেহরাজ বলল, বাবা, আমি তুতুলকে নিয়ে যেতে এসেছি। চোখাচোখি করলেন বর্ষা ইমতিয়াজ। তুতুল তো যাবে না। না গেলেও আমি নিয়ে যাব। কাল গিয়ে আফাকে দেখে আসবে। আসার জন্য তো তুতুলকে আমি নিয়ে যাব না। তুতুলকে আমি বাইরে একেবারে নিয়ে যাব। মাঝে মাঝেই বাড়িতে আসবে। তুহিন বলেছে, তোমাদের সম্পর্কের ইতি উতি যাই হোক, তা হবে তুতুলের পরীক্ষার পর। মেহরাজ উঠে দাঁড়ালো। আমাদের সম্পর্কটা না হয় আমরাই ঠিক করব। মেহরাজ গলা ছেড়ে বেশ কয়েকবার তুতুলকে ডাকলো। শেষবারের ডাকগুলো স্বাভাবিক ছিল না, বেশ রেগেই ডেকেছে বলা যায়। রুমের দরজা বন্ধ করে বসে আছে তুতুল। মেহরাজের ডাক তার কানে এসেছে। বোঝাই যাচ্ছে লোকটা রেগে আছে। তার বাবা ভাইকে ফিরিয়ে দেওয়ার দায়ে কি মেহরাজ খুব বেশি রেগে আছে? ভয়ে তুহিনকে ফোন করলো সে। মেহরাজ তুতুলের রুমের সামনে এসে দরজা ধাক্কাচ্ছে। অনেকবার ডাকছে, হুমকি দিয়েছে, কোনো কিছু করেও দরজা খুলতে পারল না সে। তুতুল ভয়ে কুঁকড়ে বসে আছে। তুহিন বলেই দিয়েছে, যত যাই হয়ে যাক না কেন, দরজা যেন না খুলে। মেহরাজ না পেরে দরজা লাথি দিল। ইমতিয়াজ রেগে গেলেন। মেহরাজ, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি আপনার মেয়ে করছে। দরজা খুলতে বলুন। তোমার অধিকার নেই আমার মেয়েকে জোর করে নিয়ে যাওয়ার। মেহরাজ হাসলো, দ্বিতীয়বার লাথি মারলো দরজায়। অধিকার? আমি ওর হাজবেন্ড। আর কোন অধিকার লাগবে আপনাদের? আবার লাথি দিল মেহরাজ। এবার দরজা ভাঙবে নিশ্চিত। তুতুল ভয়ে ভয়ে দরজা খুললো। মেহরাজের আগুন মুখটা দেখে তার দম বন্ধ হয়ে এলো। তুতুল ঘেমে নিয়ে একাকার অবস্থা, বোঝাই যাচ্ছে ভয়ে মেয়েটা কুপোকাত। এর মাঝে তুহিন এসে হাজির হয়েছে। মেহরাজের সামনে এগিয়ে তুতুলকে আড়াল করে দাঁড়ালো।
তুতুলকে নিয়ে যেতে পারবে না মেহরাজ। কাল তুতুল যাবে আন্টিকে দেখতে। আন্টিকে দেখার বিষয় পরে, আগে আমি আমার স্ত্রী নিয়ে যেতে এসেছি। তুহিন চেপে ধরল মেহরাজের শার্টের কলার। তোমার স্ত্রী আমার বোনটাকে নিয়ে কম অত্যাচার করনি। মেহরাজ এত কথা শুনতে চায় না। রাগ লাগে প্রচন্ড, সে টেনে নেয় তুতুলের হাত। এক ঝটকায় তুতুলের ছোট্ট নরম শরীরটা তুলে নেয় ঘাড়ের উপর। ভয়ে তুতুল চেঁচিয়ে ওঠে, মেহরাজের পিঠে কিল ঘুষি মারতেই থাকে। তবে কে শোনে কার কথা? মেহরাজ যখন সিঁড়ি দিয়ে নামছিল, তুহিন চেয়েছিল তাকে আটকাতে, তবে ইমতিয়াজ তুহিনের হাত ধরে নেয়। ইশারায় চাপা গলায় বলে, ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ওদের বুঝে নিতে দাও। আমার বোন অনাদরে ধুকে ধুকে মরবে তা আমি চাই না। আমি আমার বোনকে নিয়ে আসবো। চুপ করো তুহিন। সব ভালোবাসার শুরু যে মিশ্রণ হবে তা কিন্তু না। আমি অত শত বুঝি না। আমি কালকেই তুতুলকে নিয়ে আসবো। তুতুলকে গাড়িতে বসালো মেহরাজ। তুতুল নামতে চায়, তবে তার আগেই দরজা লক করে দিল। আমি যাব না আপনার সাথে। তোমার পারমিশন নিচ্ছি নাকি আমি? জোর করছেন আমায়? জোর করেই তো তুলে আনলাম, দেখলে না? আমি যাব না আপনার কাছে। ভালোবাসেন না আমায়? ভালোবেসে কি করে আমি জানি না। আমি তার কাছেই যাব যে আমায় ভালোবাসে। মেহরাজ টেনে ধরল তুতুলকে, বুকের উপর ফেলে ডান হাত দিয়ে ঠোঁট টেপে ধরল। আমাকে বাধ্য করো না তুতুল। আমার ভালোবাসা সহ্য করার মতো ক্ষমতা তোমার হয়নি। যখন হবে তখন এক বিন্দু ছাড়বো না। তুতুল বুঝলো না মেহেরাজের কথা। বোকার মতো তাকিয়ে ফুঁপিয়ে উঠল। ভাইয়া বলেছে আপনার আমার ডিভোর্স হবে। তোমার ভাই আজ যা করেছে, কথা দিলাম তুতুল আগামী 3 মাস তুমি তোমার ভাইয়ের মুখটা দেখার সুযোগ পাবে না। মানে? তুমি আর তোমার ভাই আমার রাগ সম্পর্কে জানে না। আমি খুব খারাপ, খুব। মেহেরাজের মুখটা দেখে এবার জোরে কেঁদে উঠল তুতুল। মেহেরাজের তাড়া নেই তুতুলের কান্না বন্ধ করার। কাঁদুক যত ইচ্ছে তত। অন্তত পরিবেশ পরিস্থিতির চাপে বোঝা হয়ে গেছে এই কান্না তাকে আজীবন সহ্য করতেই হবে। সারা রাস্তা কাঁদতে কাঁদতে পার করলো তুতুল। মেহেরাজের মন ভালো নেই। মায়ের চিন্তায় অস্থির হয়ে আছে। এদিকে তুতুলের কান্না রাগ বাড়াচ্ছে। তবুও রাগলে চলবে না। এই মেয়ের মাঝে কি এমন পেয়েছে যার জন্য সবাই তাকে এমন দূরছাই করছে? বাড়ির পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপর এই শহর ছাড়বে মেহেরাজ। গাড়ি থামলো সাবাড়ির সামনে। দারোয়ান চটজলদি গেট খুলে দিলেন। তুতুলের নাক গাল লাল হয়ে গেছে, চোখ ফুলে আছে। মেয়েটা সারাদিন কেঁদেছে বলেই এই দুর্দশা। চোখের জলে গালের অবস্থা বেহাল। মেহরাজ নিজ হাতে যত্ন করে তুতুলের গাল মুছে দিল। কাঁদবে না, ওকে। আমি সবাইকে বলে দিব আপনি আমায় তুলে এনেছেন। তোমার যা ইচ্ছে তুমি বলবে, কিন্তু ভুলেও এই বাড়ি ছাড়ার কথা মুখে আনবে না। আপনি তো আমায় সহ্যই করতে পারেন না। আমার হিসাব পরে হবে। এই বাড়িতে এতগুলো মানুষ তোমায় ভালোবাসে, আর তুমি আমার জন্য এই বাড়ি ছাড়বে? যত যাই হয়ে যাক, আপনি আমার স্বামী। আম্মু বলেছে মেয়েদের বিয়ের পর স্বামী হয় সবচেয়ে বেশি আপন। দেখবেন একদিন ঠিকই আপনি আমায় ভালোবাসবেন। মেহরাজ চুপ রইল। গাড়ি থেকে নেমে তুতুলকে নামালো। তুতুলের হাত ধরে প্রবেশ করলো বাড়ির ভিতর। সে মনে মনে বলল, ভালোবাসা তো সহজ না। যতদিন আছি আমার মায়ের জন্য হলেও তোমার সাথে স্বামী রূপে চলতে হবে তুতুল। তুতুল মেহেরাজের হাতের বাঁধন ছেড়ে নিজেই ছুটতে লাগলো। মুশফিকুর শাহকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরলো। দূর থেকে দেখলে যে কেউ ভাববে এরা বাবা মেয়ে, তবে তারা যে শ্বশুর বৌমা এটা কেউ বুঝবে না। মুশফিকুর তুতুলকে জড়িয়ে মাথায় চুমু খেলেন। তুতুল মা, আমি যখন গেলাম তখন আমায় ফিরিয়ে দিলে, এবার তো ঠিকই চলে এলে। আমি এসেছি নাকি? তোমার ছেলে জোর করে ধরে এনেছে। আমার ছেলে একদম ঠিক কাজ করেছে। যাও, তোমার মামুনির সাথে দেখা করে এসো। তুতুল অন্তরার রুমে গেল। সেখানে উপস্থিত ছিল রোজি। মেহরাজ তুতুলের পিছনেই ছিল। তুতুল ছুটে এসে অন্তরার বুকে পড়ল। সে কাঁদছে। তার ভ্যাবা কান্নার শব্দে বিরক্তি হয়ে মেহরাজ তর্জনীর আঙ্গুল দিয়ে নিজের কপাল ঘষছে। রোজি মেহরাজের অবস্থা দেখে মিটমিটে হাসছে। একটু আগেই তুতুলের বাবা ফোন করে জানিয়েছেন মেহরাজ কিভাবে তার মেয়েকে তুলে নিয়ে যায়।
অন্তরা খুশিতে আকুবুকু হয়ে বললেন, তুতুল, তুমি এসেছো, এবার আমি সুস্থ। আমার সোনা মা, আমার লক্ষ্মী মা, আমার আদুরি। অন্তরা পরপর চুমু খাচ্ছেন তুতুলের গালে সে। কি আহ্লাদ! মেহরাজের এসব দেখলে কান্না পায়। এই বাইরের মেয়ের জন্য সবাই তাকে দূরছাই করছে। সে বলল, তুতুল এসেছে, এবার আম্মু তুমি চলো আমার সাথে, ডাক্তার দেখাবো, টেস্ট করাবো। অন্তরা থতমত চোখে তাকালেন। আমার মেয়ে এসেছে, আমার আর কোনো সমস্যা নেই, আমি ভালো হয়ে গেছি, একদম ভালো। তুমি ভালো হওনি মা? রোগ যখন শরীরে একবার বাসা বেঁধেছে তা সহজে নিস্তার হবে না। তুমি চলো আমার সাথে। এত জেদ দেখাচ্ছ কেন মেহরাজ? আমি তোমার সাথে যাব না? আমি আমার স্বামীর সাথে যাব। আমার সাথে গেলে কি সমস্যা আম্মু? চুপ করো। স্বামীর সাথে যাব। তোমাদের জেনারেশন কি যে করে না। ওই যে ডেট। হ্যাঁ, আমারও। আমরাও ডেটে বের হব, হসপিটাল ডেট। মেহেরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এগিয়ে এসে বসলো অন্তরার পাশে। আম্মু, একটা সিরিয়াস অবস্থাকে তুমি ডেটের সাথে তুলনা করছো। রোজি বললেন, মেহরাজ কাল সকালে আভাকে তোমার বাবা নিয়ে যাবেন হসপিটালে। এই রাতে তুমি আর অহেতুক জেদ করো না। অন্তরা বললেন, রোজি, লাইলিকে বলো খাবার বাড়তে, আমি তুতুলকে নিজ হাতে খাওয়াবো। মেহরাজ রাতের খাবার খায়নি। পরিবারের সবার কর্মকাণ্ড দেখে তার ক্ষুধা মরে গেছে। শটান হয়ে বিছানায় শুয়ে আছে, কপালে তুলে রেখেছে বাম হাত। অন্তরা চুপি চুপি উপস্থিত হলেন, হাতে খাবারের প্লেট। তার পিছনে এসে দাঁড়িয়েছে তুতুল। অন্তরা বসলেন ছেলের পাশে। তার উপস্থিতি টের পেয়ে শোয়া থেকে উঠে বসলেন মেহেরাজ। এখানে কেন এলে মা? তুমি খাবে না? আগে বলেছি ক্ষুধা নেই। কেন নেই? আমি খাইয়ে দিই। ছোট্টবেলায় মেহরাজ মায়ের হাতে খেয়েছে, বুঝ হওয়ার পর থেকে কখনো খায়নি। তবে আজ মায়ের হঠাৎ এমন আবদারে কিছুটা অপ্রস্তুত হলো বটে। না মা, তুমি যাও, আমি ঘুমাবো। এজন্যই আমি তুতুলের জন্য এতটা পাগলামি করি। তুমি আমার ছেলে হয়ে কখনো আমার কথা শুনেছো? আমার আবদার রেখেছো? আরে বাহ! তাহলে আমি এই ন্যাকা মেয়ের মতো কাঁদবো, ঢং করবো? প্রতিবেলায় সবাই আমাকে খাইয়ে দিবে। আমি একটা ছেলে, আমার সাথে সব যায় না মা। তুতুল রেগেমেগে বোম হয়ে গেল। নাকগাল ফোলাতে ফোলাতে বলল, আমি ন্যাকা? মেহরাজ চোখ রাঙিয়ে বলল, শুধু ন্যাকা না, তুমি ন্যাকার রানী। কেঁদে ফেলল তুতুল। অন্তরা খাবারের প্লেট বেডের পাশের টেবিলে রেখে মেহরাজের পিঠে দুম করে কিল বসালো। মেহরাজ পিঠে কিল পড়ার সঙ্গে সঙ্গে খিলখিলিয়ে হেসে ফেলল তুতুল। তাজ্জব বনে গেল মেহরাজ। এ ঘরে সে এখন পর কোথায় যেন পড়ছিল। মেয়েরা হলো মায়াবিনী। এই মায়াবিনী ডাইনি মেয়েটা তাদের ঘরের প্রত্যেকটা সদস্যকে বশ করেছে। অন্তরা মেহেরাজকে বকতে আরম্ভ করলেন। বকতে বকতে মুখের ভিতর ঠেসে দিলেন খাবার। এক থালা ভাত তুতুল আর মেহেরাজকে মিলে খাইয়ে শেষ করলেন। পর্দার আড়াল থেকে মুশফিকুর শাহ এই সুন্দর দৃশ্যটা চক্ষু জুড়িয়ে দেখলেন। রাত অনেক গড়িয়ে গেছে। চারপাশ নিস্তব্ধ, শুধু দেওয়াল ঘুরে টিকটিক শব্দ আর মাঝে মধ্যে দূরের কুকুরের ডাক ভেসে আসছে। অথচ ঘুম ধরা দিল না মেহরাজ কিংবা তুতুল কারোর চোখেই। দুজন দুপাশ ফিরে শুয়ে আছে, মাঝখানে তাদের মাঝে জমে আছে অদৃশ্য দূরত্ব। তুতুল বারবার অস্থির হয়ে এপাশ ওপাশ করছে, কখনো চাদর টানছে, কখনো আবার নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলছে। কিছুক্ষণ সহ্য করার পর বিরক্ত হলো মেহরাজ। ভ্রু কুঁচকে চোখ না খুলেই শান্ত গলায় বলল, ঘুমাও না কেন? আপনি আমাকে তুলে আনলেন, তুতুকে আনেননি কেন? তোমাকে বিয়ে করেছি, তার মানে তোমার দায়িত্ব নিয়েছি। তোমার তুতুর দায়িত্ব তো নেইনি। আমি তুতুকে ছাড়া ঘুমোতে পারি না। তবে ঘুমোতে হবে না। আমি কিন্তু কাঁদবো। কাঁদো, যত ইচ্ছে কাঁদো। মেয়েরাজ চোখ বন্ধ করেছে মাত্র, ক্লান্ত শরীরটা একটু ঢিলে হতেই হঠাৎ অনুভব করলো কেউ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তড়িৎ গতিতে চোখ খুলতেই বুকের উপর তুতুকে দেখে থমকে গেল। মেয়েটা চোখ বন্ধ করে তার গায়ের সাথে এমন ভাবে লেপ্টে আছে যেন এটাই তার একমাত্র নিরাপদ আশ্রয়। প্রথম ধাক্কায় বিরক্ত নিয়ে তাকে সরাতে গেল মেহরাজ। হাত দিয়ে কাঁধ ঠেলে দূরে করতেই চাইল কিন্তু পারল না। তুতুল দুই হাত দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। ছোট্ট আঙ্গুলগুলো পর্যন্ত তার শার্ট আঁকড়ে আছে মরিয়া ভঙ্গিতে। মেহরাজ বিরক্ত গলায় কিছু বলতে গিয়েও থেমে গেল।
এত কাছ থেকে তুতুলের কাঁপতে থাকা নিঃশ্বাস আর ভয়ার্ত মুখটা দেখে কথাগুলো গলায় আটকে গেল। মেহরাজ নরম গলায় বলল, আমাকে ধরেছ কেন? আজকের জন্য আপনি আমার তুতো, একটু ঘুমাই। মেহরাজ আর কিছুই বলল না, নড়ল না, একদম স্থির সোজা হয়ে শুয়ে আছে। তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তুতুল। মেহরাজ নিজের হাতের ভারসাম্য ঠিক রাখতে না চাইতেও একটা হাত তুলে দিল তুতুলের পিঠে। ইমতিয়াজ আর বর্ষা সকলে এলেন অন্তরাকে দেখতে। যদি তারা জানেন না, তুতুলকে মেহরাজের কাছে রাখার জন্য অন্তরা আর তার পরিবারের সবাই মিলে অসুস্থতার নাটক করছেন। যেহেতু তুতুলের সামনে পরীক্ষা, বাসায় স্যার আসেন, তাই ইমতিয়াজ চাইছেন মেয়েকে নিয়ে যাবেন। তুতুল সপ্তাহে ২-৩ দিন এসে ঘুরে যাবে, পরীক্ষা শেষ হলে থাকতে পারবে। পড়াশোনার দিকটা বিবেচনা করে এই ব্যাপারে সবাই সম্মতি দিলেও মেহরাজ কিছুতেই তুতুলকে তার বাবার বাড়ি যেতে দিবেন না। সে গতরাতে ভালো কথায় বউ পাননি, এক কথায় বউ তুলে এনেছেন। এখন যদি বউকে আবার দিয়ে দেয় তবে তার ইগোতে লাগবে। সবচেয়ে বড় কথা, তুতুল এই বাড়িতে থেকেই পড়তে পারবে। মেহরাজের জেদে ইমতিয়াজ অসহ্য হয়ে গেলেন। নিজের রাগ দমন করে বললেন, বাবা, মেয়েটার তো পড়তে হবে তাই না? ওকে আমি নিয়ে যাই, আপনার মেয়ে এখানে থেকেও পড়তে পারবে। আমি কি বাচ্চা যে আপনার মেয়ের বই খাতা ছিঁড়ে ফেলবো আর সেই ভয়ে আপনি মেয়ে নিয়ে যাবেন? মুশফিকুর স্যার শব্দ করেই হেসে ফেললেন। বর্ষা বললেন, তুতুলের স্যার আসে, অফিস শেষ করে উনি আসতে আসতে প্রায় ৮টা বেজে যায়। এখানে এসে পড়াবেন, প্রয়োজনে আমি টাকা বাড়িয়ে দেব। ছেলেটা টাকার জন্য পড়াচ্ছে ব্যাপারটা এমন না। তুতুলকে ভীষণ স্নেহ করে সে। ক্লাস 6 থেকে পড়াচ্ছে, তাই সারাদিনের ব্যস্ততা মাথায় চেপেও রাতে তুতুলকে পড়ায়। এখন শেষ মুহূর্তে নতুন শিক্ষক নেওয়া উচিত হবে না। স্যারকে বলবেন এখানে এসে পড়াতে। আমি আর কোনো কথা শুনতে চাই না। মেহরাজ উপরে চলে গেল। তুতুল বসে বসে মেহরাজের কথা ভাবছে, শুনছে এই লোকটার ভাবনাখানা এমন যে সে বউ ছাড়া থাকতে পারবে না। আর পারবে না বলেই তাকে বাপের বাড়ি যেতে দিচ্ছে না। তুতুল মনে মনে বলল, ডং, শালার বেডা। ফর্সা, লম্বা আর সুঠাম দেহের অধিকারী ছেলেটার নাম আদনান। শাহবাড়ির ড্রয়িং রুমে বসে আছে সে। তবে মুখ জুড়ে স্পষ্ট অস্বস্তি আর বিব্রত ভাব। বাইরে থেকে নিজেকে যতটা পারা যায় সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলেও বুকের ভিতর প্রলয়করী ঝড় বয়ে যাচ্ছে। আদনান তুতুলের স্যার। মেয়েটার প্রতি আলাদা মায়া জন্মেছিল তার। হয়তো সেটা কখনো ভাষায় প্রকাশ করেনি, নিজের কাছেও পুরোপুরি স্বীকার করেনি। অফিসের কাজে সে চট্টগ্রাম গিয়েছিল কয়েকদিনের জন্য। ব্যস্ততার মাঝেও মাঝে মধ্যে তুতুলের কথা মনে পড়েছে। কিন্তু আজ সকালে ফোনে হঠাৎ যখন শুনল তুতুলের বিয়ে হয়ে গেছে, তখন কিছু মুহূর্তের জন্য পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল আদনান। মনে হয়েছে কেউ যেন বুকের ভিতর থেকে ধীরে ধীরে সব শব্দ, সব অনুভূতি টেনে বের করে নিচ্ছে। চারপাশে সবকিছু স্বাভাবিক থাকলেও তার নিজের পৃথিবীটা আচমকা ফাঁকা হয়ে গেছে। বুক জুড়ে নেমে এলো অদ্ভুত শূন্যতা। তারপরও নিজেকে সামলে নিয়েই সে এসেছে শাহবাড়িতে। কেন এসেছে সেটা হয়তো সে নিজেও পুরোপুরি জানে না। শুধু একবার তুতুলকে দেখার জন্য, নাকি নিজের ভিতরের অবিশ্বাসটাকে সত্যি বলে মানিয়ে নেওয়ার চেষ্টা, সেটা বুঝে উঠতে পারছে না আদনান। আদনান টাকার জন্য তুতুলকে পড়ায় না, আন্তরিকতা আর মায়ার তাগিদেই সারাটা দিন অফিস করে এসেও তুতুলকে পড়ায়। আর আজ তার মায়ার বাঁধন ছিঁড়ে তুতুল এভাবে ফাঁকি দিল। মেহরাজ তার রুমের বারান্দায় বসেছিল, তুতুল রুমে বসে পড়ছে। লাইলি যখন বলল তার স্যার এসেছে, তুতুল বই ফেলে এক দৌড়ে নিচে চলে গেল। তার তাড়াহুড়ো আর খুশি ভাব দেখে চমকে গেল মেহরাজ। মেহরাজ বারান্দা ছেড়ে দ্রুত রুমের বাইরে গেল। ততক্ষণে তুতুল আদনানের পাশে বসেছে। আহ্লাদি হয়ে আদনানের গাল চেপে বলে, আমার চকলেট কই? এনেছি। কেমন আছো তুতুল? মেহরাজ উপর থেকে রোষ্ট চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, পরপুরুষের সাথে এত কিসের আহ্লাদ? চলবে গল্প। মেহেতুল গল্পের দ্বিতীয় অংশ, লেখা অনুপমা মেহরিন।